नमस्ते। তো বন্ধুরা, আমরা সবাই জানি যে পুষ্পারাজ ঝুঁকেগা নেহি, কিন্তু একবার ভাবুন তো, আজকের যে আলু অর্জুন ইন্ডিয়ান সিনেমার সব থেকে বড় প্যান ইন্ডিয়ান সুপারস্টারদের মধ্যে একজন, তিনি যদি 2005 থেকে 2018 সালের মধ্যে এমন কয়েকটা ভুল সিদ্ধান্ত না নিতেন, তবে আজ সাউথ সিনেমার অন্য হিরোদের ভাগ্যই আলাদা হতো। হ্যাঁ ভাই, আজ আমরা এমন 8টি ব্লকবাস্টার সিনেমার কথা বলতে চলেছি যেগুলো প্রথমে সরাসরি আলু অর্জুনের কাছে এসেছিল, আর এই সিনেমাগুলো তিনি ছেড়েছিলেন বোল্ড কন্টেন্টের ভয়ে, আর কিছু ডেটের সমস্যায়, আর কিছু সিনেমা তো নিজের বাবার প্রোডাকশন হাউস থাকা সত্ত্বেও সে ফিরিয়ে দিয়েছিল। আর সেই সিনেমাগুলোই পরবর্তীতে বিজয় দেওরকন্ডা, রবি তেজা বা সালমান খানের মতো তারকাদের কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, কারণ 3 নম্বর আর 6 নম্বরের সিনেমাটার নাম শুনলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। তাহলে চলুন আজ আলু অর্জুনের রিজেক্ট করা লিস্টের পর্দা ফাঁস করা যাক। I think because of the clothing, that's one particular. আর এটা শুরুতেই কথা বলবো এমন একটা সিনেমা নিয়ে যেটা বিজয় দেওরকন্ডা আর রশ্মিকা মন্দানাকে রাতারাতি ইন্ডিয়ান হট ফেভারিট বানিয়ে দিয়েছিল। সেই মুভির নাম হচ্ছে গীতা গোবিন্দম। কিন্তু এই সিনেমা সব থেকে মজার ব্যাক স্টোরি কি জানেন? এটা প্রডিউস করেছিলেন গীতা আর্টস, যেটা আলু অর্জুনের নিজের বাবা আলু অরবিন্দর প্রোডাকশন হাউস। আর যখন ডাইরেক্টর পরশুরাম এই গল্পটা লিখেছিলেন, তখন আলু অর্জুনকে মাথায় রেখেই গোবিন্দমের চরিত্রটা লিখেছিলেন। আর আলু অর্জুনের কাছে এই গল্পটা শোনানোও হয়, কিন্তু সেই সময় আলু অর্জুন স্যার নাইডুর মতো এক বিশাল হাই অ্যাকশন সিনেমা করার পর হুট করে এত সফট রোমান্টিক কমেডিতে শিফট হতে চাননি। তিনি রিজেক্ট করতেই এই প্রজেক্ট চলে যায় বিজয় দেওরকন্ডার কাছে। প্রায় 5 কোটি টাকার বাজেটে এই সিনেমা তৈরি করে বক্স অফিসে 130 কোটিরও বেশি কালেকশন করে। ভাবুন যে আলু অর্জুন যদি এই কিউট লাভার বয় রোলটা করতেন তাহলে কেমন হতো। So first gold medal in my entire life. You know, actually I've never got a gold medal before, and it's really heavy. এবার আছে সাউথ সিনেমার হিস্ট্রি চেঞ্জার সিনেমা অর্জুন রেড্ডিতে, যে সিনেমা দিয়ে বিজয় দেওরকন্ডা সাউথে নিজের রাজত্ব শুরু করেন এবং পরবর্তীতে বলিউডে কবির সিং নামে রিমেক হয়ে তোলপাড় ফেলে। ডাইরেক্টর সন্দীপ রেড্ডি ভাঙ্গা যখন এই ডার্ক রিবেলিউস ক্যারেক্টারের স্ক্রিপ্ট নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিলেন, তখন তিনি আলু অর্জুনকে সাইন করাতে চেয়েছিলেন। আলু অর্জুন স্ক্রিপ্ট শুনে বুঝেছিলেন গল্পটা কত পাওয়ারফুল, কিন্তু তৎকালীন সময়ে আলু অর্জুনের ইমেজ ছিল একজন ফ্যামিলি হিরো এবং ইউথ আইকন। এই সিনেমার অতিরিক্ত ভায়োলেন্স, অ্যাডাল্ট ড্রাগ আর বোল্ড কন্টেন্টের ভয়ে বোল্ড কন্টেন্ট ওনার ওই ক্লিন ইমেজে প্রভাব ফেলতে পারত। সে রিস্কের কথা ভেবে তিনি না বলে দেন। শেষ পর্যন্ত বিজয় এটি গ্রহণ করেন, আর বাকিটা অলরেডি হিস্ট্রি। গল্প কিন্তু এখানেই শেষ নয়। এরপর যা আসতে চলেছে তা শুনলে আপনিও ভাববেন, তাহলে কি আলু অর্জুন তেলেগু ইন্ডাস্ট্রির নয়, বরং বলিউডেও বড় বড় সিনেমা মিস করেছেন? হ্যাঁ, পরের সিনেমাটার নাম শুনলে হয়তো সালমান খানের ভক্তও অবাক হবেন, কারণ তারাও এটা জানে না। চলুন তাহলে দেখা যাক। হ্যাঁ ভাই, আপনি একদম ঠিক শুনেছেন। আলু অর্জুনের পরবর্তী মিস হওয়া সিনেমা ছিল বজরঙ্গী ভাইজান। আর এই ঘটনাটা হলো বিখ্যাত ডাইরেক্টর বিজয়েন্দ্র প্রসাদ, যিনি এস রাজামৌলির বাবা এবং বাহুবলী RRR এর রাইটার। তিনি যখন বজরঙ্গী ভাইজানের মূল গল্পটা লেখেন, তখন এটি প্রথমে ডাইরেক্টর কেভি আনন্দ প্যান ইন্ডিয়া লেভেলে করার কথা ভেবেছিল। আর এটার জন্য প্রথমে আলু অর্জুনের নাম ভাবা হয়েছিল। তখন স্ক্রিপ্ট ফাইনাল হওয়া বা ডেট নিয়ে ঝামেলা তৈরি হওয়ায় আলু অর্জুন এই প্রজেক্টটি নিয়ে আগাতে পারেনি। পরবর্তীতে এই স্ক্রিপ্টটি ডাইরেক্টর কবির খানের থেকে সালমান খানের কাছে যায়, আর এই ছবিটি 900 কোটি টাকার বেশি আয় করে অল টাইম ব্লকবাস্টার ইতিহাস গড়ে দেয়। এবার ভাবুন তো, পবন কুমারের চতুর্বেদীর ইমোশনাল রোলে যদি আলু অর্জুনকে দেখা যেত, তবে ছবিটা কেমন হতো? এরপর 4 নম্বর আছে 2005 সালের অল টাইম ব্লকবাস্টার অ্যাকশন ড্রামা ভদ্র। ডাইরেক্টর বয়াপতি শ্রীনুর ডেবিউ সিনেমা ছিল এটি। বয়াপতি শ্রীনু যখন এই হাই ভোল্টেজ অ্যাকশন আর ফ্যামিলি ড্রামার গল্প লেখেন, তখন ওনার প্রথম চয়েস ছিলেন আলু অর্জুন। কিন্তু সেই সময় আলু অর্জুন মাত্র কেরিয়ার শুরু করেছিলেন। আরিয়া হিট করার পর তিনি মনে করেছিলেন ওই বয়সে বড় ইমোশনাল আর মেসি অ্যাকশন রোলে ওনাকে হয়তো মানা হবে না বা অডিয়েন্স গ্রহণ করবে না, আর সেই কারণে এই প্রজেক্টটি ছেড়ে দিলেন। এরপর এই প্রজেক্টটি পাই মাস রাজা রবি তেজা, আর এই সিনেমায় রবি তেজাকে মাস হিরো হিসাবে একদম আলাদা লেভেলে নিয়ে যায়। আর এরপর 5 নম্বর আছে সুকুমারের পরিচালিত নাগা চৈতন্য আর তামান্না ভাটিয়ার সুপারহিট রোমান্টিক কমেডি 100% লাভ। সুকুমার আর আলু অর্জুনের বন্ডিং কতটা স্ট্রং তা আমরা আরিয়া বা পুষ্পা দেখলেই বুঝি। আরিয়ার পর যখন সুকুমার এই ইগো লাভ স্টোরি নিয়ে কাজ শুরু করেন, তখন তিনি আলু অর্জুনকেই এই অফারটা করেছিলেন। কিন্তু সেই সময় আলু অর্জুন পরপর লাভ স্টোরি না করে একটু ডিফারেন্ট বা অ্যাকশন জেনারেশনে যেতে চেয়েছিলেন। তাই তিনি সুকুমারকে বলেন অন্য কাউকে কাস্ট করতে। পরবর্তীতে নাগা চৈতন্য এই চরিত্রের জন্য অভিনয় করে
এবং ওনার কেরিয়ারের অন্যতম সেরা হিট পান এই মুভিটির পর। আচ্ছা, এবার ভেবে দেখেছেন কি যে হিরো এতগুলো ব্লকবাস্টার সিনেমা ছেড়ে দিলেন তিনি কি আসলেই পস্তাচ্ছেন, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো মাস্টার মাইন্ড স্ট্র্যাটেজি? 2021 সালে আসা রণবীর সিংয়ের 83 সিনেমাটার কথা মনে আছে তো? 1983 সালের ভারতের ক্রিকেট বিশ্বকাপ জয়ের গল্প। আর পরিচালক কবির খান এই সিনেমায় একজন সাউথ ইন্ডিয়ান কৃষ্ণমাচারী শ্রীকান্তর রোলের জন্য প্রথম চয়েস হিসাবে বেছে নিয়েছিল আলু অর্জুনকে, কারণ আলু অর্জুনের কমিক টাইমিং এবং চাঞ্চল্য স্বভাব এই চরিত্রের জন্য একদম পারফেক্ট ছিল। কিন্তু আলু অর্জুন ততদিনে প্যান ইন্ডিয়াতে সেকেন্ডারি বা সাইড রোল করা বন্ধ করে দিয়েছিলেন। তিনি শুধু সোলো লিড প্রজেক্টকেই ফোকাস করতে চেয়েছেন, তাই তিনি হিন্দি সিনেমার এত বড় অফারও ফিরিয়ে দিয়েছিলেন। পরবর্তীতে তামিল অভিনেতা জিভা এই রোলটি করেছিল। এরপর 2020 সালে যখন পুরী জগন্নাথ একটা MMA ফাইটারকে নিয়ে ফাইটার নামে প্রজেক্টের স্ক্রিপ্ট তৈরি করেছিলেন, তখন তিনি প্রথম অফার নিয়ে যান আলু অর্জুনের কাছে। কিন্তু আলু অর্জুন পুরো স্ক্রিপ্ট পড়ার পর তিনি বুঝতে পারেন যে সিনেমার সেকেন্ড হাফ এবং ক্যারেক্টার অতটা শক্ত নয়, আর তিনি বেশ সতর্কতার সাথে পিছিয়ে যায়। আর পরবর্তীতে এই সিনেমা তৈরি হয় লাইগার নামে বিজয় দেওরকোন্ডাকে নিয়ে, যার বক্স অফিসের হিস্টোরি আমরা সবাই জানি। অর্থাৎ আলু অর্জুন যেমন হিট সিনেমা মিস করেছেন, তেমনি ওনার সঠিক সিদ্ধান্ত ওনাকে বিরাট ফ্লপের হাত থেকেও বাঁচিয়েছে। এমনকি পুষ্পার আগে ও পরে ডিরেক্টর সন্দীপ রেড্ডি ভাঙ্গার সাথে এবং সন্দীপ কুমারের সাথে বেশ কিছু প্রজেক্টের প্রাথমিক আলোচনা হলেও এই স্ক্রিপ্টগুলো তার নিজের সাথে না মেলায় তিনি নিজেকে অনেক দূরে রাখেন। আর আলু অর্জুনের বিজনেসের মূল মন্ত্র একটাই, ভুল প্রজেক্টে 5,000 কোটি আয় করার চেয়ে সঠিক প্রজেক্টে 50 কোটি আয় করা অনেক ভালো। তো বন্ধুরা, এই ছিল আইকন স্টার আলু অর্জুনের ছেড়ে দেওয়া 8টি বড় সিনেমার গল্প। এখন আপনারা বলুন, এই 8টি সিনেমার মধ্যে কোন সিনেমাটা আলু অর্জুনের করা উচিত ছিল বলে আপনার মনে হয়? গীতা গোবিন্দম নাকি অর্জুন রেড্ডি? নিচে কমেন্ট সেকশনে আপনার মতামত অবশ্যই লিখুন। আর আপনিও যদি আমার মতো আলু অর্জুনের ফ্যান হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন, আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। চলুন এরপর দেখা হচ্ছে আমাদের পরবর্তী ধামাকাদার ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। It's releasing. The name of the film is Alabai Kutapuramo. It's releasing on Jan 12.